রাতের অন্ধকারে চুপচাপ বসে থাকা বেগুনকুদর স্টেশন যেন এক জীবন্ত আতঙ্ক। কত বছর হয়ে গেল এই স্টেশনে ট্রেন থামা বন্ধ, মানুষ আসা বন্ধ, কিন্তু কিছু সাহসী মানুষ কি আর চুপ করে থাকতে পারে? 3 বন্ধু, দীপ, অরিত্র আর আমি, এক ভয়ঙ্কর রাতের জন্য পা রাখলাম এই পরিত্যক্ত স্টেশনে। কে জানতো সেই রাতেই আমাদের জীবনের সবকিছু পাল্টে যাবে। গায়ের লোম খাড়া করে দেওয়া ছায়ারা, ফিসফিস করে ভেসে আসা কণ্ঠস্বর, আর মৃতদের সেই অভিশাপ, সবকিছু মিলিয়ে এক রাতের বেঁচে ফেরার লড়াই। শুনেছ কখনো বেগুনকুদর স্টেশনের কথা? ওই যে পশ্চিমবঙ্গের পুরুলিয়ার এক অজানা, অন্ধকারাচ্ছন্ন রেল স্টেশন। চারদিকের নিস্তব্ধতা, বাতাসে ভেসে আসা অদ্ভুত গন্ধ, আর রাতে ট্রেন থামে না বলেই যেন একটা ভয়াবহ গল্পের আস্তানা হয়ে গেছে এই জায়গাটা। আমি আর আমার 2 বন্ধু, দীপ আর অরিত্র, একেবারে পরিকল্পনা করে ফেললাম এই বেগুনকুদর স্টেশনে রাত কাটাবো। জানি, পাগলামি, কিন্তু কে না চায় ভূতের গল্পের মধ্যে ডুবে যেতে, বাস্তবের ছোঁয়া পেতে। আমরাও তাই করলাম। ঠিক করলাম সেদিন রাতের শেষ ট্রেনে পৌঁছাবো, আর স্টেশনের সেই ভয়ঙ্কর প্ল্যাটফর্মে রাত কাটাবো। সেই রাতে প্রায় 10টার দিকে আমরা পৌঁছালাম বেগুনকুদর স্টেশনে। চারপাশ একেবারে শুনশান, বাতাসে এক অদ্ভুত কাঁপুনি, মনে হচ্ছিল কে যেন আমাদের দেখতে পাচ্ছে। দীপ ফিসফিস করে বলল, দোস্ত, কানে এসেছে? কেমন জানি গুনগুন আওয়াজ হচ্ছে। আমি তাকালাম চারপাশে, কোথায়? কিছুই তো নেই। ট্রেন থেকে নেমে যখন আমরা প্ল্যাটফর্মে পা রাখলাম, বুকের মধ্যে ধকধক করে উঠল। আলো নেই, কেবল একটুখানি দূরের ল্যাম্পপোস্টের আলোর ঝাপসা ছায়া। অরিত্রের গলায় তখন কাঁপুনি, এখানে কি আসা উচিত হলো? এই জায়গা ভালো ঠেকেছে না ভাই। আমি তখনও হাল ছাড়িনি, বললাম, চুপ কর, আমরা এসেছি, এখন রাত কাটিয়ে যেতেই হবে। আর তখনই কে যেন পেছনে থেকে ফিসফিস করে উঠল, তোমরা কি এখানে এসেছো? পেছনে থেকে সেই ফিসফিসানি শুনেই আমাদের 3 জনের দম বন্ধ হয়ে গেল। দীপ তো প্রায় হাওয়া, ওর মুখ শুকনো, ঠোঁট কেঁপে উঠছে। অরিত্রর গলায় দম আটকে আসছে, আর আমি, বুকের মধ্যে টিপটিপ করে উঠছে, কিন্তু সাহস করে বললাম, কে? কে ওখানে? কি চাই তোমার? কোনো উত্তর নেই। চারপাশের বাতাস যেন হঠাৎ আরো ভারী হয়ে গেল। মনে হচ্ছিল বাতাসের মধ্যে কেউ ঘুরছে আমাদের চারপাশে। ল্যাম্পপোস্টের আলো ঝাপসা হয়ে যাচ্ছে, যেন কেউ ওটার চারপাশে ঘুরছে। দীপ কাঁপা কাঁপা গলায় বলল, চল দোস্ত, এই জায়গা ঠিক না, চল পালাই। আমি থামালাম, বললাম, না, আমরা তো এসেছি রাত কাটাতে। এখন ভয় পালালে সবাই হাসবে আমাদের নিয়ে। কিন্তু মন তো বলছে ভুল করছি। বুকের মধ্যে এক অজানা আতঙ্ক, আর হাওয়ার কানে আসা সেই ফিসফিসানি কি যেন বলছে, এখান থেকে চলে যাও, চলে যাও। ঘড়ির কাঁটা তখন রাত 12টার বেশি। চারদিকে শেয়ালের ডাক আর কুকুরের কান্নার মতন আওয়াজ। হঠাৎ অরিত্রর ফোনের টর্চ ফেলে যায়, আর সাথে সাথে সেই টর্চের আলোয় দেখা গেল একটা ছায়া, যেন আমাদের 3 জনের থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। স্পষ্ট অবয়ব নয়, কিন্তু মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে, পেছনে ফিরে তাকাচ্ছে। অন্ধকারে মুখ দেখা যাচ্ছে না, কিন্তু তার গলা থেকে যেন একটা দীর্ঘশ্বাস বেরোচ্ছে। ধোঁয়ার মতো কুয়াশা, আর সেই কুয়াশার মধ্যে কেমন অদ্ভুত হাসি। এইটা কি? এইটা কি দেখছো? দীপ প্রায় চিৎকার করে উঠল। আমার গলা শুকিয়ে গেল, আর আমি ঠকঠক করে কাঁপতে থাকলাম। কিন্তু অরিত্র বলল, ও ও ও ওটা কি মানুষ? না ভূত, না কোনো মায়া। আমি সাহস করে বললাম, কেউ নেই, আমরা ভয় পাচ্ছি, আমাদের মনের ভুল। কিন্তু তখনই ওই ছায়া এক পা করে আমাদের দিকে এগিয়ে এল। হাঁটুর ওপর লম্বা কাপড়, যেন সাদা ধুতি, আর মাথায় চুলগুলো এলোমেলো। চোখ নেই, কিন্তু মনে হচ্ছে অন্ধকারের মধ্যে 2 চোখ জ্বলছে। আমরা 3 জন পেছনে পেছনে হাঁটছি, আর হঠাৎ দীপ পা পিছলে পড়ে গেল। টর্চের আলো নিভে গেল, চারপাশ অন্ধকার। সেই ছায়া তখন আরো কাছে। মনে হচ্ছিল নিঃশ্বাসের আওয়াজ কানে আসছে। তোমরা এখানে কেন? চলে যাও, না হলে। আমার শরীর যেন পাথর, দৌড়াতে পারছি না, গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। অরিত্র কাঁদতে শুরু করলো, বলল, আম্মু, আম্মু। দীপ কাতরাচ্ছে, আর আমি সেই ছায়ার দিকে তাকিয়ে থাকলাম। কি অদ্ভুত ঠান্ডা লাগছে চারপাশে। মনে হচ্ছে হাড়ের ভেতর ঠান্ডা জমে যাচ্ছে।
ঠিক তখনই স্টেশনের পাশের পরিত্যক্ত ঘর থেকে যেন এক বৃদ্ধার কণ্ঠ ভেসে এল, ওরা এখানেই থেকে যাবে, কেউ ফেরে না। বৃদ্ধার সেই কণ্ঠস্বর শুনেই যেন বুকের রক্ত হিম হয়ে গেল। দীপ উঠে দাঁড়াবার চেষ্টা করছে, কিন্তু পা কাঁপছে। অরিত্র যেন স্তব্ধ হয়ে গেছে, চুপচাপ তাকিয়ে আছে সামনের অন্ধকারের দিকে। আর আমি, আমার হাত পা জমে গেছে। মনে হচ্ছে কেউ যেন আমাকে শক্ত করে ধরে রেখেছে। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। আমি কাঁপা গলায় ফিসফিস করে বললাম, চলো পালাই, আমাদের আর থাকা উচিত না এখানে। কিন্তু তখনই হঠাৎ সেই কুয়াশার ভেতর থেকে ছায়াটা এগিয়ে এল আমাদের দিকে। ধোঁয়ার মতো ভেসে আসছে, আর তার পায়ের আওয়াজ নেই। মাটিতে কোনো ছায়া নেই, শুধু একটা শীতলতা বুকের মধ্যে শিরশির করে উঠল। সেই ছায়া দাঁড়িয়ে রইল আমাদের সামনে, আর ধীরে ধীরে কুয়াশার ভেতর থেকে দেখা গেল একটা মুখ। ভীষণই অস্বাভাবিক, মুখের মধ্যে যেন দগ্ধ চামড়া, চোখ দুটো ফাঁকা গহর, আর ঠোঁট ফেটে গেছে। হঠাৎ সেই মুখ হা করে চিৎকার করে উঠল, তোমরা এখানে কেন? এখান থেকে চলে যাও, চলে যাও, না হলে মরে যাবে। আমরা তিনজন একসাথে চিৎকার করে উঠলাম। দীপ উঠে দাঁড়িয়ে দৌড় দিতে শুরু করল। অরিত্র আর আমি পেছনে পেছনে ছুটছি। চারপাশের অন্ধকার যেন আমাদের গিলে ফেলছে। আর সেই ছায়া অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল, কিন্তু সেই আওয়াজ, চলে যাও, চলে যাও। হঠাৎ ট্র্যাকের ওপাশ থেকে কেমন জানি হাওয়ার ঝাপটা এলো। মনে হলো কেউ যেন ফু দিয়ে আমাদের দিকে ধুলো উড়িয়ে দিল। আমাদের চোখে, মুখে, গায়ে ঠান্ডা শিরশির করে উঠল। আর ঠিক তখনই স্টেশনের পুরনো নামফলকের উপর দিয়ে একদম ধোয়ার মতন কিছু একটা ভেসে গেল। দেখতে পেলাম না ঠিক করে, কিন্তু সেই জায়গাটা ঠান্ডা হয়ে গেল একেবারে বরফের মতো। আমরা দৌড়ে স্টেশনের বাইরে চলে এলাম। দীপ হাঁপাচ্ছে, অরিত্র কাঁপছে, আর আমি কেবল চারপাশের অন্ধকারের দিকে তাকিয়ে থাকলাম। তখন মনে হলো বেগুনকুদুর শুধু একটা স্টেশন নয়, এটা যেন এক অভিশপ্ত জায়গা, যেখানে কিছুই স্বাভাবিক নয়। কেউ আমাদের দেখতে পায় না, শুনতে পায় না। আর সেই ছায়া এখনো আমাদের দিকে তাকিয়ে আছে, কোথাও লুকিয়ে আছে। অরিত্র কাঁপা গলায় বলল, ভাই, এই জায়গা ঠিক না, এখানে কিছু একটা আছে, কিছু একটা। দীপ কাঁদো কাঁদো মুখ করে বলল, আমরা বাঁচব তো দোস্ত, আমরা কি এখান থেকে বের হতে পারবো? আমি ওদের শক্ত করে বললাম, চুপ করো, আমাদের হাল ছাড়লে চলবে না। মনে রাখো, সাহসী আমাদের বাঁচাতে পারে, ভয় পেলে ওরা জিতে যাবে। কিন্তু তখনই পেছনে থেকে সেই আওয়াজ আবার এল, খুব ধীর, ঠান্ডা কণ্ঠ, তোমরা এখান থেকে পালিয়ে বাঁচতে পারবে না, এই জায়গা